আমরা আয়তক্ষেত্র, বর্গক্ষেত্র বা রম্বস এই ধরনের যে চতুর্ভুজগুলো আছে বা ত্রিভুজ, এগুলো আমরা ক্ষেত্রফল নির্ণয় করে থাকি এবং এগুলো ক্ষেত্রফল নির্ণয় করার জন্য কিন্তু আমাদের স্পেসিফিক বা নির্দিষ্ট সূত্র আছে। কিন্তু যদি এমন হয় কোনো বক্ররেখা দ্বারা আবদ্ধ ক্ষেত্রের ক্ষেত্রফল নির্ণয় করতে চাই, সেক্ষেত্রে আমরা কিভাবে করব? এই ক্ষেত্রফল বা যেটা আমরা বললাম আর কি, যে আবদ্ধ কোনো বক্ররেখা দ্বারা আবদ্ধ ক্ষেত্রের ক্ষেত্রফল নির্ণয়, এটা কিভাবে করা যেতে পারে? আমরা তো খুব সহজেই আয়তক্ষেত্র, বর্গক্ষেত্র, রম্বস, ট্র্যাপিজিয়াম বা বৃত্ত আমরা করে থাকি। আর তারপরে হচ্ছে ত্রিভুজ, এগুলো আমরা ক্ষেত্রফল নির্ণয় করে থাকি কোনো নির্দিষ্ট সূত্রের সাহায্যে। এখন কথা হচ্ছে যে আবদ্ধ ক্ষেত্রের কোনো বক্ররেখা দ্বারা আবদ্ধ ক্ষেত্রের ক্ষেত্রফল আমরা কিভাবে নির্ণয় করতে পারি যদি বক্ররেখাটা যেমন বৃত্তের ক্ষেত্রে কি হয়, এটা একটা বক্ররেখা দ্বারা আবদ্ধ ক্ষেত্রই, কিন্তু একটা নির্দিষ্ট বিন্দু থেকে সমদূরত্ব থাকে। যে চলমান যে বক্ররেখাটা কি থাকে, একটা নির্দিষ্ট বিন্দু থেকে সর্বদা সমান দূরে থাকে, তা একটা সুষম একটা মানে ক্ষেত্র একটা পাওয়া যায়। আর ত্রিভুজ, চতুর্ভুজ যেগুলো তো নর্মালি পাওয়া যায়, বা বিভিন্ন ধরনের বহুভুজ। কিন্তু কোনো বক্ররেখা দ্বারা এমন একটা ক্ষেত্র যেখানে এই ধরনের যে সুষম বিষয়টা এখানে অনুপস্থিত, সুষম বিষয়টা এখানে থাকবে না, সেই ক্ষেত্রে আমরা এটার ক্ষেত্রফলটা কীভাবে নির্ণয় করব? যেমন আমরা চিত্রের সাহায্যে বিষয়টা বোঝার চেষ্টা করি আগে। যে আমরা ধরে নিচ্ছি যে এটা হচ্ছে এক্স অক্ষ, আমরা এটা ধরে নিচ্ছি এটা এক্স অক্ষ, আর এটা হচ্ছে ওয়াই অক্ষ। যদি এমন হয় যে একটি বক্ররেখা, এই যে এটা হচ্ছে একটা বক্ররেখা, এটা কি একটা বক্ররেখা, আমরা এখন এই বক্ররেখার কোনো একটি অংশের ক্ষেত্রফল নির্ণয় করতে যাচ্ছি। যেমন এই যে বক্ররেখা, এই যে এক্স অক্ষ মিলে যে আমরা একটা ক্ষেত্র পেলাম, এই যে ক্ষেত্রটা, আমরা এই ক্ষেত্রটা পেয়েছি, এটা একটা বক্ররেখা দ্বারা আবদ্ধ ক্ষেত্র। আমরা এইটুকু অংশের ক্ষেত্রফল নির্ণয় করতে যাচ্ছি। এখন এই ক্ষেত্রে কি আমরা চাইলে যে বৃত্তের বা কোনো চতুর্ভুজের বা কোনো বহুভুজের বা ত্রিভুজের যে ক্ষেত্রফল নির্ণয়ের সূত্র আছে, আমাদের জানা আছে যে সূত্রগুলোতে সাধারণত আমরা ওইসব ক্ষেত্রের ক্ষেত্রফল নির্ণয় করে থাকি, আমরা কি এই ক্ষেত্রটার ক্ষেত্রফল নির্ণয় করতে পারবো? না, এটা কিন্তু সম্ভব নয়। কারণটা কি? চতুর্ভুজের একটা নির্দিষ্ট একটা পরিমাপ আছে, বিশেষ করে আয়তক্ষেত্রের বা বর্গের স্পেসিফিক একটা নির্দিষ্ট দৈর্ঘ্য প্রস্থের একটা ব্যাপার থাকে। কোনগুলো হয় 90 ডিগ্রি বা 1 সমকোণ, বা রম্বসের ক্ষেত্রেও কিন্তু এরকম থাকে। কিন্তু এই যে ক্ষেত্র, এই যে বক্ররেখা দ্বারা যে ক্ষেত্রটা আমরা পেলাম, এটা কিন্তু এই ধরনের কোনো নির্দিষ্ট কোনো সত্য দ্বারা এটা কিন্তু আমরা সংজ্ঞায়িত করতে পারছি না। খেয়াল করি আমরা এইটুকু অংশ কতটুকু কম, এটা কত বেশি, এবং দেখা যাচ্ছে কি প্রতিটা ক্ষেত্র একটু একটু করে বাড়তেছে, এই ক্ষেত্রটা একটু একটু করে বাড়লো, আবার একটু কমলো, অর্থাৎ এটা সুষম নয়। এই ক্ষেত্রটা কিন্তু কোনোভাবে সুষম বলা যাচ্ছে না। এখন কথা হচ্ছে এই যে ক্ষেত্রটা আমরা এখন দেখলাম, এই চিত্রে যেটা দেখলাম, এই শেড করা যেটা, এই শেডের যে এরিয়াটা, এটার এখন ক্ষেত্রফলটা আমরা কিভাবে নির্ণয় করব? হ্যাঁ, এখন এই ক্ষেত্রফলটা নির্ণয় করার জন্য আমরা ব্যবহার করে থাকি যৌগীকরণ, বা আমরা বলি ইন্টিগ্রেশন, যে একটা পদ্ধতি, এটা ব্যবহার করে থাকি। এটা আমরা যেটা যতদূর জানা যায় যে আর্কিমিডিসের সময় থেকে এই যে ধারণাটা, এই ধরনের ক্ষেত্রের বক্ররেখা আবদ্ধের ক্ষেত্রে ক্ষেত্রফল নির্ণয় করতে এই যৌগীকরণ বা ইন্টিগ্রেশন এই পদ্ধতিটা ব্যবহার হয়ে আসতেছে। আর যৌগীকরণের যে সার্বিক যে রূপটা আমরা পাই, যেটা আমরা ব্যবহার করে থাকি, এটা বলা যেতে পারে এটা হচ্ছে নিউটন আর হচ্ছে লিবনিজের অবদান বলা যেতে পারে, যে তারা এটা সুন্দরভাবে একটা প্রতিষ্ঠিত একটা রূপ দাঁড় করে আসছে, যে ধারণাগুলো আমরা ব্যবহার করে এই যৌগীকরণ পদ্ধতির সাহায্যে এই ধরনের বক্ররেখা দ্বারা আবদ্ধ ক্ষেত্রে ক্ষেত্রফল আমরা নির্ণয় করে থাকি। এখন আমরা এই বিষয়টা আরেকটু ভালোভাবে দেখব যে যৌগীকরণ পদ্ধতিটা আসলে কি এবং এটা কিভাবে ব্যবহার করা হয়ে থাকে, আর এটার প্রতীকটা কি, আর
আমরা যৌগিকরণের সাথে যে একটা অন্তরীকরণের একটা সম্পর্ক আছে সেই বিষয়টা আমরা আজকে আলোচনা করব। তাহলে আমরা কি জানলাম? আমরা জানলাম যে কোনো বক্ররেখা দ্বারা আবদ্ধ ক্ষেত্রের ক্ষেত্রফল নির্ণয়ের জন্য এই যৌগিকরণ যে পদ্ধতিটা ব্যবহার করা হয়ে থাকে, বা আমরা অন্যভাবে বলতে পারি এই যৌগিকরণ পদ্ধতির সাহায্যে আমরা কোনো বক্ররেখা দ্বারা আবদ্ধ ক্ষেত্রের ক্ষেত্রফল নির্ণয় করে থাকি। আচ্ছা, এখন কথা হচ্ছে যে এটার প্রতীকটা কি, এটা কি প্রতীক দ্বারা প্রকাশ করা হয়ে থাকে। আচ্ছা, এটা আমরা দেখার আগে আমরা একটু পিছনের কিছু যে বিষয় জেনে আসি, তাহলে আমাদের সুবিধা হবে। আচ্ছা, ল্যাটিন শব্দ হচ্ছে সুম্মা, SUMMA। এটা হচ্ছে একটা ল্যাটিন শব্দ, SUMMA। আচ্ছা, এখান থেকে আমরা পাই হচ্ছে সাম, যেটা দ্বারা যোগ বা সমষ্টি বোঝায়। এটা কিন্তু একটা হচ্ছে ইংলিশ শব্দ। ল্যাটিন সুম্মা থেকে সাম পাই আমরা, যেটা হচ্ছে একটা ইংলিশ শব্দ, এর অর্থ হচ্ছে যোগ। এখন এই সামের এসটা আমরা নিলাম। আচ্ছা, এখন এসটাকে যদি আমরা বর্ধিত করি, বর্ধিত করা হয় বা বিবর্ধিত রূপ বলা যেতে পারে, সেটা হতে পারে কেমন? সেটা হতে পারে এম। তাহলে কি হলো বিষয়টা? ল্যাটিন শব্দ হলো সুম্মা, SUMMA। এখান থেকে ইংলিশ শব্দ হলো সাম, SUM। আর এই সামের হলো এস, সামের কি এস। আর এসটা এটা হচ্ছে বিবর্ধিত রূপ, এস এর বিবর্ধিত রূপ বা ফর্ম, সেটা হচ্ছে এটাই হচ্ছে এস এর বিবর্ধিত রূপ। এই প্রতীকটা দ্বারা আমরা যৌগিকরণ বা ইন্টিগ্রেশনের বুঝাই থাকি, যে এই প্রতীকটা আমরা ব্যবহার করে থাকি ইন্টিগ্রেশন করার ক্ষেত্রে, বা ইন্টিগ্রেশনের যে গাণিতিক সমস্যার সমাধান আছে বা হিসাবগুলো আছে, এই হিসাবের ক্ষেত্রে আমরা এই চিহ্নটা ব্যবহার করে থাকি। এটাই হচ্ছে এস এর বিবর্ধিত রূপ, অর্থাৎ এস কে যদি আমরা একটু বড় করে ফেলি তাহলে কিন্তু দেখতে অনেকটা এরকমই হবে। তাহলে এটাই হচ্ছে ইন্টিগ্রেশনের প্রতীক। আর আরেকটি বিষয় আছে, আমরা কিছুক্ষণ আগে যেটা জানলাম যে লিবনিজ এবং নিউটনের অবদান বলা যেতে পারে, যে সুন্দর একটা কাঠামোর মধ্যে এই ইন্টিগ্রেশনের ধারণাগুলো দাঁড় করানো হয়েছে, এটা তাদেরই অবদান। এবং তারাই কিন্তু এটাকে ব্যাখ্যা করতে হচ্ছে অন্তরজ বা অন্তরীকরণের বিপরীত প্রক্রিয়া হিসাবে। আচ্ছা, তাহলে যৌগিকরণ হলো ব্যাপারটা কি? যৌগিকরণ হলো অন্তরীকরণ এর বিপরীত প্রক্রিয়া বলা যেতে পারে। বিপরীত প্রক্রিয়া হিসেবে এটা ব্যাখ্যা করা হয়েছে। তাহলে যৌগিকরণ হলো কি? অন্তরীকরণের বিপরীত প্রক্রিয়া। অর্থাৎ অন্তরীকরণ আমরা যে বিষয়টা বুঝি সেটা যদি আমরা বিপরীতভাবে চিন্তা করতে পারি, তাহলে যৌগিকরণের ধারণাটা চলে আসে বা ধারণাটা আমরা পাই। আর এইভাবে ব্যাখ্যা করতে কারা? ব্যাখ্যা করতে হচ্ছে লিবনিজ এবং নিউটন, যাদের হাত দিয়েই আজকে আমরা এই ইন্টিগ্রেশন বা যৌগিকরণের পদ্ধতিটা আমরা এত সুন্দরভাবে পেয়ে থাকি। আচ্ছা, তাহলে আমরা তো দেখলাম যে প্রতীকটা কি, তারপরে ইন্টিগ্রেশন কোন ক্ষেত্রে ব্যবহার করা হয়, যে কোনো বক্ররেখা থেকে আবদ্ধ ক্ষেত্রে ক্ষেত্রফল নির্ণয়। আর প্রতীকটার ইতিহাসও আমরা দেখলাম যে প্রতীকটার ইতিহাস কি? ল্যাটিন শব্দ হলো সুম্মা, SUMMA। এখান থেকে পেলাম সাম, SUM, যেটা হলো ইংলিশ শব্দ। এই সামের আমরা এস নিলাম, এস কে বিবর্ধিত করে যে একটা রূপ পেলাম। এই যে রূপটা পেলাম বা যে এটাই হচ্ছে ইন্টিগ্রেশন বা যৌগিকরণের চিহ্ন বা প্রতীক। আমরা এটি দ্বারা ইন্টিগ্রেশন বা যৌগিকরণ বুঝায় থাকি। আরেকটি যে বিষয়টা আমরা জানলাম সেটা হলো যৌগিকরণ হলো অন্তরীকরণের বিপরীত প্রক্রিয়া।
এখন আমরা জানি যে ডিফারেন্সিয়েশন সেটা হলো অন্তরীকরণ। আচ্ছা, আর ডিফারেন্সিয়েশন আমরা বুঝে থাকি ডি ডিএক্স দিয়ে। এটা তাহলে এটা যেহেতু বিপরীত, যেটাকে আমরা যৌগীকরণকে আমরা কি বলতে পারি, বিপরীত অন্তরজ। আচ্ছা, তাহলে যোগজি তাহলে যৌগীকরণ যেটা আমরা করে যেটা পাই সেটাই হচ্ছে কি যৌগজ। আর এই যৌগজ হলো প্রতি অন্তরজ। কেননা হচ্ছে ডিফারেন্সিয়েশন বা অন্তরীকরণের বিপরীত প্রক্রিয়াটা হলো যৌগীকরণ। তাহলে যৌগীকরণ করে আমরা কি পাই, যেটা পাচ্ছি যৌগজ, রেজাল্টটা আর কি, ফলটা। আর এই ফলটাকে আমরা বলতে পারি প্রতি অন্তরজ, যেটাকে আমরা বলতে পারি যে ইন্টিগ্রেশন হচ্ছে ডিফারেন্সিয়েশনের বিপরীত ধারণা বা বিপরীত প্রক্রিয়া। তাই যদি হয় তাহলে এই যে ডি বাই কি ডিএক্স, আমরা এটা দ্বারা কিন্তু ডিফারেন্সিয়েশন বুঝে থাকি। তাহলে এটার বিপরীত ধারণাটা কি আসবে, এটা বিপরীত ধারণাটা আসবে হচ্ছে এত এর বিপরীত কি হয়, আমরা এখন খেয়াল করি, এটার বিপরীত হবে ডি এক্সটা উপরে লিখবো আর ডিটা নিচে লিখবো, গুণাত্মক বিপরীত। এক্ষেত্রে বিপরীত মানে কিন্তু আমরা বুঝাচ্ছি যে গুণাত্মক বিপরীত, যে ডি ডিএক্স। তাহলে এটার বিপরীত কি হবে, ডিএক্স বাই ডি। এখন যদি আমরা এটাকে এইভাবে লিখতে পারি যে 1/d আর হলো ডিএক্স, আমরা এভাবে লিখলাম। এখন কথা হচ্ছে যে আমরা প্রতীকটা কি জানলাম, ইন্টিগ্রেশনের প্রতীকটা কি, লম্বা এস বা এস এর বিবর্ধিত রূপ। এটা হলো ইন্টিগ্রেশনের প্রতীক, এস এর বিবর্ধিত রূপ। এখন আমরা এখানে যে কাজটা করব, এই যে 1/d এই ক্ষেত্রে আমরা এই প্রতীকটা ব্যবহার করলাম, মানে এই যে 1/d আর dx, তাহলে এটাই কি তাহলে ইন্টিগ্রেশন হচ্ছে না, যেহেতু ডিফারেন্সিয়েশনের বিপরীত প্রক্রিয়া হচ্ছে ইন্টিগ্রেশন। সুতরাং ডি ডিএক্স এর বিপরীত হচ্ছে ডিএক্স ডি। আর এখানে আমরা কি করলাম, 1/d আর ডিএক্স, আর এখানে দিলাম হচ্ছে ডিএক্স। তাহলে আমরা এই যে এটা হলো প্রতীক, আর এখানে হলো ডিএক্স, আর এখানে থাকবে হচ্ছে আমাদের ফাংশন। তাহলে এইভাবে আমরা চাইলে ইন্টিগ্রেশনকে ব্যাখ্যা করতে পারি। এখন আমরা এই যে প্রতিরন্তরজ হিসেবে যে ইন্টিগ্রেশনের যে ধারণা, সেটা কিছু প্র্যাকটিক্যাল কিছু রূপ দেখব বা গাণিতিক ক্যালকুলেশনটা দেখব, যে প্রতি অন্তরজ হিসেবে কিভাবে ইন্টিগ্রেশনের ব্যাখ্যাটা দাঁড় করানো হয়েছে বা দাঁড় করানো যায়। তার আগে আমরা জেনে নিচ্ছি যে ডিফারেন্সিয়েশন হচ্ছে x টু দি পাওয়ার n, আর x টু দি পাওয়ার n এর ডিফারেন্সিয়েশনটা কি, x টু দি পাওয়ার n এর ডিফারেন্সিয়েশনটা হচ্ছে n ইনটু x টু দি পাওয়ার n মাইনাস 1। তাহলে x টু দি পাওয়ার n এর ডিফারেন্সিয়েশন হচ্ছে n ইনটু x টু দি পাওয়ার n মাইনাস 1। আচ্ছা, তাহলে এখন আমরা দেখব x টু দি পাওয়ার, আচ্ছা এখানে n লিখি, n প্লাস 1 ডিভাইডেড n প্লাস 1 প্লাস হচ্ছে c ইকুয়াল। আচ্ছা, আমরা কিন্তু জানি যে যে কোনো ধ্রুবকের ডিফারেন্সিয়েশন শূন্য হয়। তাহলে যে কোনো ধ্রুবকের ডিফারেন্সিয়েশন যদি শূন্য হয়, আর আমরা তো কিছুক্ষণ আগে জানলাম যে ইন্টিগ্রেশন হচ্ছে ডিফারেন্সিয়েশন বিপরীত ধারণা, তার সুতরাং শূন্য এর ইন্টিগ্রেশন কি হবে, যে কোনো ধ্রুবক হবে। আচ্ছা, আমরা এখন একটু দেখি বিষয়টা। যেমন এই যে x টু দি পাওয়ার n প্লাস 1 ডিভাইডেড বাই n প্লাস 1 প্লাস c। আচ্ছা,
এটা হচ্ছে এটা আমরা ডিফারেন্সিয়েশন করব। আর এটা ডিফারেন্সিয়েশন করলে আমরা এই যে ডিফারেন্সিয়েশনের যে ফরম্যাটটা বা সূত্রটা এখানে আমরা ব্যবহার করব। এখানে কি আছে x টু দি পাওয়ার n, এর ডিফারেন্সিয়েশন হচ্ছে n ইনটু x টু দি পাওয়ার n মাইনাস 1। তাহলে এই ক্ষেত্রে কি হবে, এই ক্ষেত্রে এই যে n আছে পাওয়ার, তাহলে nটা সামনে আসলো, তাহলে এখানে যদি সামনে আসবে হচ্ছে n প্লাস 1 ইনটু x n প্লাস 1 মাইনাস n, আর এটা তো n প্লাস 1 এখানে থাকলোই, আর হচ্ছে ধ্রুবকের ডিফারেন্সিয়েশন শূন্য হয়, তাহলে এখানে হচ্ছে প্লাস 0। এখন আমরা খেয়াল করি n প্লাস 1 n প্লাস 1 এটা ভাগ হবে, তাহলে এটা 1 হয়ে গেল। এখানে আমাদের থাকলে হচ্ছে এখানে b, আর এখানে আমরা খেয়াল করি টু দি পাওয়ার কি আছে n প্লাস 1 মাইনাস 1, তাহলে এটা 1 1 0 হয়ে গেল, তাহলে থাকবে x n, তাহলে x টু দি পাওয়ার n, তাহলে এই যে এটা ডিফারেন্সিয়েশন হলো x টু দি পাওয়ার n। বা এখন আমরা একটা খেয়াল করি বিষয়টা যে x টু দি পাওয়ার n প্লাস 1 ডিভাইডেড বাই n প্লাস 1 প্লাস c ইকুয়াল এই যে d dx আছে, এটা যদি এই পাশে নিয়ে যাই তাহলে কি হবে, গুণাত্মক বিপরীত হয়, তাহলে হবে এটা dx বাই d, এই ফর্মেট আসবে, আর এখানে আসবে হচ্ছে। এখন আমরা কিছুক্ষণ আগে যে বিষয়টা দেখলাম, এটাকে আমরা চাইলে লিখতে পারবো এইভাবে যে 1 বাই d এটা, আর হচ্ছে dx, আর 1 বাই ds হলে আমরা কি করব, ইন্টিগ্রেশনের প্রতীকটা ব্যবহার করব। তাহলে এখানে যদি আমরা প্রতীকটা ব্যবহার করি n dx, তাহলে ব্যাপারটা কি দাঁড়ালো যে এই যে এটার ইন্টিগ্রেশন দাঁড়ালো হচ্ছে এই অংশ, তাহলে x টু দি পাওয়ার n dx এটা ইন্টিগ্রেশনটা কি দাঁড়ালো যে x টু দি পাওয়ার n প্লাস 1 ডিভাইডেড বাই n প্লাস 1 প্লাস c। তাহলে আমরা সুতরাং এখানে পাচ্ছি অতএব এর ইন্টিগ্রেশন চিহ্ন x টু দি পাওয়ার n dx ইকুয়াল হচ্ছে x টু দি পাওয়ার n প্লাস 1 ডিভাইডেড বাই n প্লাস 1 প্লাস c। আমরা কিন্তু x টু দি পাওয়ার n এর ইন্টিগ্রেশনটা পেয়ে গেলাম। এখন আমরা দেখব sin x এর ডিফারেন্সিয়েশন কি। sin x এর ডিফারেন্সিয়েশন, sin x এর ডিফারেন্সিয়েশন হচ্ছে cos x। আচ্ছা, আমরা এখানে একটা ধ্রুবক ব্যবহার করব, কেননা আমরা জানি কোন ধ্রুবকের ডিফারেন্সিয়েশন হয় শূন্য, আর শূন্যের ইন্টিগ্রেশন কি হবে, যে কোনো ধ্রুবক হবে। আচ্ছা, আর sin x এর ডিফারেন্সিয়েশন কি, sin x এর ডিফারেন্সিয়েশন হচ্ছে cos x, আর c এর ডিফারেন্সিয়েশন হচ্ছে শূন্য, c মানে হচ্ছে এখানে ধ্রুবক, তাহলে এটা হচ্ছে শূন্য, বা এখানে হচ্ছে sin x প্লাস c সমান সমান হচ্ছে dx d cos x, d মানে 1 বাই d। আচ্ছা, এখানে হচ্ছে 1 বাই d, এখানে cos x dx, আর এখানে 1 বাই ds তো আমরা কি লিখবো, এই প্রতীকটা, এই প্রতীকটাই আমরা ধরে নিচ্ছি 1 বাই d। এখন এখানে আমরা দিচ্ছি প্রতীকটা, ইন্টিগ্রেশনের প্রতীকটা দিলাম, চলে এখন লিখবো হচ্ছে cos x dx। তা সুতরাং কি হলো, সুতরাং cos x এর ইন্টিগ্রেশন হলো sin x প্লাস c, তাহলে cos x এর ইন্টিগ্রেশন কি হলো sin x প্লাস c। তাহলে বিষয়টা কি দাঁড়ালো, আমরা যার ইন্টিগ্রেশন করব সেটা ধরে নেব যে কার ডিফারেন্সিয়েশন। খেয়াল করি বিষয়টা, আমরা কিছুক্ষণ আগে দেখলাম যে x টু দি পাওয়ার n প্লাস 1 ডিভাইডেড বাই n প্লাস 1 এর ডিফারেন্সিয়েশন হয় x টু দি পাওয়ার n। তাহলে x এটা আমরা কিন্তু জানি, বা আমরা কিন্তু করেও দেখলাম, মানে ক্যালকুলেশনটা করেও দেখলাম। তাহলে আমরা যদি এখন এটা বিপরীত করে চিন্তা করি, যেহেতু প্রতি অন্তরজের ধারণা হচ্ছে ইন্টিগ্রেশন,
তাহলে বিপরীত করে যদি চিন্তা করি সেই ক্ষেত্রে x টু দি পাওয়ার n এর ইন্টিগ্রেশন হবে x টু দি পাওয়ার n প্লাস 1 ডিভাইডেড বাই n প্লাস 1, অর্থাৎ যার ডিফারেন্সিয়েশন যেটা সেটাই হবে তার ইন্টিগ্রেশন। এই যে এই উদাহরণটা আরো ভালো করে বোঝা যাবে আশা করা যায়। যেমন sin x এর ডিফারেন্সিয়েশন কি cos x, আর ধ্রুবক এখানে আমরা যে কোনো ধ্রুবক মানে c বুঝাইছি, c এর ইন্টিগ্রেশন কি সরি ডিফারেন্সিয়েশন কি, c এর ডিফারেন্সিয়েশন হচ্ছে 0, ধ্রুবকের 0। এখন আমরা বিপরীত করে চিন্তা করি যে cos x কার ডিফারেন্সিয়েশন, sin x এর, 0 কার ডিফারেন্সিয়েশন, ধ্রুবকের। এখন যদি আমরা প্রতি অন্তরজের ধারণা ব্যবহার করি বিপরীত, তাহলে cos x এর যেহেতু sin x এর ডিফারেন্সিয়েশন cos x, তাহলে cos x এর ইন্টিগ্রেশন sin x, ধ্রুবকের ডিফারেন্সিয়েশন যদি 0 তাহলে 0 এর ইন্টিগ্রেশন ধ্রুবক। তাই কিন্তু হচ্ছে এই যে cos x ইন্টিগ্রেশন sin x, আর এখানে তো আমরা একটা প্লাস দিয়ে একটা ধ্রুবক ধরে নিতে পারি, তাহলে ধ্রুবক 0 তাহলে হচ্ছে c ধ্রুবক। অর্থাৎ আমরা প্রতি অন্তরজের যে ধারণাটা এটা যদি একটু চিন্তা করে একটু খেয়াল করে ব্যবহার করতে পারি, তাহলে ইন্টিগ্রেশনের যে প্রতি অন্তরজের ধারণা এটার সাহায্যে আমরা খুব সহজে কিন্তু ইন্টিগ্রেশন করতে পারি। এই অন্তরজের বিষয়টা খেয়াল করে কে কার ডিফারেন্সিয়েশন, এটা যদি আমরা খেয়াল করতে পারি তাহলে ইন্টিগ্রেশন মনে আরো সহজ লাগবে। আচ্ছা, আমরা আরো কয়েকটা উদাহরণ দেখি। যেমন e টু দি পাওয়ার x প্লাস c। এখন e টু দি পাওয়ার x প্লাস c এটা ডিফারেন্সিয়েশন কি হবে, e টু দি পাওয়ার x এর ডিফারেন্সিয়েশন হয় e টু দি পাওয়ার x আর প্লাস c, এটা হবে 0। এখন এটা আমরা একবারে করি, কিছুদিন আগে তো আমরা গাণিতিকভাবে দেখাচ্ছিলাম বিষয়গুলো, ক্যালকুলেশনগুলো করতেছিলাম। এখন যদি আমরা সরাসরি করতে চাই তাহলে ব্যাপারটা কি দাঁড়াবে, e টু দি পাওয়ার x এর ডিফারেন্সিয়েশন হলো e টু দি পাওয়ার x, তাহলে এটা বিপরীত ধারণা কি, তাহলে e টু দি পাওয়ার x এর ইন্টিগ্রেশন e টু দি পাওয়ার x হবে, আর 0 আর ধ্রুবকের ডিফারেন্সিয়েশন হয় 0, তাহলে 0 ইন্টিগ্রেশন কি হবে ধ্রুবক। তাহলে ব্যাপারটা কি দাঁড়াবে, ইন্টিগ্রেশন e টু দি পাওয়ার x সমান কি দাঁড়াচ্ছে e টু দি পাওয়ার x প্লাস c। এটাই হচ্ছে প্রতি অন্তরজের ধারণা। বিপরীত কে কার ডিফারেন্সিয়েশন, এটা আমরা খেয়াল করলেই ইন্টিগ্রেশনের বিষয়টা দেখা যাচ্ছে। আচ্ছা, এখন আমরা আরো দু একটা ছোটখাটো একটু উদাহরণগুলো দেখি প্রতি অন্তরজের বিষয়টা ভালো মতো বোঝার জন্য। যেমন হচ্ছে tan x প্লাস c, tan x এর ডিফারেন্সিয়েশন কি sec স্কয়ার x, sec স্কয়ার x, আর c এর ডিফারেন্সিয়েশন 0। এখন বিপরীত ভাবে যদি চিন্তা করি তাহলে sec স্কয়ার থেকে আমরা কি পাবো tan x পাবো, আর 0 থেকে কি পাবো c পাবো, অর্থাৎ যে কোনো ধ্রুবক পাবো। সুতরাং sec স্কয়ার x এর ইন্টিগ্রেশন সাইনটা দেই, এটা হবে tan x প্লাস c। আচ্ছা, বিপরীত অন্তরজের ধারণা কিন্তু চলে আসলো। আরো কিছু উদাহরণ দেখি। cos x প্লাস c। আচ্ছা, আর cos x এর ডিফারেন্সিয়েশন কি, মাইনাস sin x, মাইনাস sin x, আর c এর হচ্ছে 0। তাহলে cos x এর ডিফারেন্সিয়েশন হচ্ছে মাইনাস sin x আর ধ্রুবকের হচ্ছে 0। এখন যদি বলি যে মাইনাস sin x এর ইন্টিগ্রেশন কি হবে, মাইনাস sin x এর ইন্টিগ্রেশন হবে cos x, আর 0 হবে হচ্ছে ধ্রুবক, যে কোনো ধ্রুবক। এটা কিন্তু অনির্দিষ্ট একটা ধ্রুবক, 2, 3, 10, 12 যাই যে ধ্রুবকটাই হোক না কেন তার মান হয় 0। অর্থাৎ এই জন্য আমরা এখানে
ধ্রুবকের মান না লিখে সি দ্বারা প্রকাশ করতেছি, যে কোনো ধ্রুবক। তাহলে শূন্য ইন্টিগ্রেশন হচ্ছে সি, আর মাইনাস সাইন এক্স এর হচ্ছে কস এক্স। আচ্ছা, এই বিষয়টা আগে দেখি। তাহলে দাঁড়াচ্ছে হচ্ছে মাইনাস সাইন এক্স, আর এখানে হচ্ছে ডিএক্স। এখন যদি খেয়াল করি যে মাইনাস সাইন এক্স এর ইন্টিগ্রেশন হচ্ছে কস এক্স, আচ্ছা, আর এখানে হচ্ছে সি। এখন তাহলে সাইন এক্স এর ইন্টিগ্রেশন কি হবে? আর উভয় পক্ষকে আমরা চাইলে মাইনাস দিয়ে গুণ করতে পারি। যদি করি তাহলে আমাদের কি হবে? এটা প্লাস হয়ে যাচ্ছে, আর এখানে হবে মাইনাস কস এক্স, আর এখানেও আমরা একটা মাইনাস চিহ্ন ব্যবহার করলাম। আচ্ছা, মাইনাস সি মানে ঋণাত্মক সি, তারপর কিন্তু একটা ধ্রুবকই থাকলো। অর্থাৎ এখানেও কিন্তু মাইনাস সি বা প্লাস সি যাই হোক না কেন, এটা আসলে একটা ধ্রুবকই বা যে কোনো ধ্রুবক, এই জন্য এটাকে কিন্তু আমরা সি লিখব। সুতরাং সাইন এক্স এর কি হচ্ছে? ইন্টিগ্রেশন হচ্ছে মাইনাস কস এক্স। আচ্ছা, বিষয়টা আরেক অন্যভাবে একটু দেখি। এই চিহ্নের ব্যাপারটা একটু এলোমেলো লাগতে পারে, এই জন্য আমরা দেখি এইভাবে যে মাইনাস কস এক্স প্লাস সি। এখন কস এক্স এর ডিফারেন্সিয়েশন কি? মাইনাস সাইন এক্স। আচ্ছা, মাইনাস সাইন এক্স। এখন এখানে তো মাইনাস চিহ্ন ছিল, তাহলে এই যে মাইনাসটা থেকে গেল, আর সি এর হচ্ছে শূন্য। তাহলে সুতরাং আমরা পেলাম সাইন এক্স প্লাস জিরো। তাহলে ব্যাপারটা কি দাঁড়ালো? মাইনাস কস এক্স এর ডিফারেন্সিয়েশন হচ্ছে প্লাস সাইন এক্স, আর ধ্রুবকের হচ্ছে শূন্য। এখন আমরা বিপরীত করে চিন্তা করতে পারি। তাহলে সাইন এক্স এর ইন্টিগ্রেশন, সাইন এক্স এর ইন্টিগ্রেশন মাইনাস কস এক্স, বিপরীত ধারণা, যেটাকে আমরা বলি প্রতি অন্তরজ, আর শূন্য যে কোনো ধ্রুবক। এখানে হচ্ছে আমরা যেটা বুঝাচ্ছি সি দিয়ে। সুতরাং আমরা লিখতেই পারি, ইন্টিগ্রেশনের চিহ্ন দিলাম, সাইন এক্স লিখলাম, আর এখানে তো ডিএক্স ইকুয়াল হচ্ছে মাইনাস কস এক্স প্লাস সি। তাহলে প্রতি অন্তরজ হিসেবে যে ইন্টিগ্রেশনের যে ধারণা, সেটা আমরা কয়েকটি উদাহরণের সাহায্যে বিষয়টা বোঝার চেষ্টা করলাম। আর এই প্রতীকটা আসলে কি, এটাও আমরা খেয়াল করলাম। আর ইন্টিগ্রেশনটা কি ক্ষেত্রে ব্যবহার করা হয়ে থাকে, যে বক্ররেখাতে আবদ্ধ ক্ষেত্রফল নির্ণয়, এটাও আমরা জানলাম। অর্থাৎ আজকে আমরা মোটামুটি একটা প্রাথমিক ধারণা নেওয়ার চেষ্টা করলাম। আর প্রতি অন্তরজের বিষয়টা যদি আমরা বুঝে থাকি, তাহলে যেসব মানে রাশির বলা যেতে পারে, বা যেসব রাশির বা আমরা ডিফারেন্সিয়েশন জানি, সেগুলোর আমরা প্রতি অন্তরজের ধারণা ব্যবহার করে খুব সহজেই ইন্টিগ্রেশন করে ফেলতে পারবো, আশা করা যায়। তাহলে আজ এ পর্যন্তই। ধন্যবাদ আমাদের সবাইকে।